আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। ক্লাস 7-এর সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। এই অধ্যায় থেকে যেসব প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক লেখা রয়েছে টালি এবং ইট, সিমেন্ট এবং বালি, শ্বেত পাথর ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো। উত্তর হবে টালি এবং ইট, এতে দাগ দেওয়া আছে। তারপরে খ নম্বর রয়েছে কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় কি? এখানে দেখো উত্তর তো হাতে দাগ দেওয়া রয়েছে। তার সুফিরা গুরুকে মনে করত পীর, তাহলে পীরে দাগ দেওয়া রয়েছে। তারপরে ঘ নম্বরে আছে কলকাতা, নবদ্বীপ, মুর্শিদাবাদ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র, তাহলে উত্তর হবে নবদ্বীপ, এদের নবদ্বীপ দাগ দেওয়া রয়েছে। তারপরে এখানে আছে নানক কবির মীরাবাই, এখানে মীরাবাই উত্তর, ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। তারপরে চ নম্বরে আছে তিন ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতদের মধ্যে ড্যাশ গুরু শিষ্যের, মালিক শ্রমিকের, রাজা প্রজা সম্পর্ক, তার উত্তর হবে রাজা প্রজা। তারপরে ছ নম্বর রয়েছে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েত্রা দুরা। মহাভারতের ফার্সি অনুবাদের নাম হচ্ছে রজম নামা। তারপরে ঝ নম্বর রয়েছে দাসপান্ত মীর শহীদ আলী আর আব্দুল সামাদ পরিচিত ছিলেন সেরিন কলম নামে, তাহলে আব্দুল সামাদটা হচ্ছে উত্তর। ঠিক আছে। তার জৌনপুরি রাগ তৈরি করেন দেখো হোসেন শাহ সার্কিতে দাগ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। বার্ষিক চক্র কাজে লাগানো হতো জলতলা। তাহলে যে উত্তরগুলো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঞ, ট, ঠ যে উত্তরগুলো হবে সে তাদের তলায় কিন্তু দাগ দেওয়া রয়েছে। একবার তোমরা এগুলো দেখে নিতে পারো। এগুলো শূন্যস্থান পূরণ করে 1 নম্বরে। এবার আমরা 2 নম্বর উত্তর দেখি। 2 নম্বর উত্তর আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? তাহলে ক নম্বর বিবৃতি রয়েছে নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো কী দিয়ে? ব্যাখ্যা 1, 2, 3, তার উত্তর 3 নম্বরে কাঁচা মাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। তার নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। ব্যাখ্যা 3 কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো যেখানে, তাহলে এটা হচ্ছে এর উত্তর। তারপর রয়েছে আমাদের খ নম্বর চৈতন্য বাংলা ভাষাকে ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। এইখানে উত্তর হবে 2 নম্বর সেকালের বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ঠিক আছে। তারপর আমরা দেখি তারপর উত্তর বিবৃতি চিশতি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না। উত্তর 1 নম্বর তারা বিশ্বাস করতেন যে রাজনীতি জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। তারপর রয়েছে বিবৃতি আকবর দিন ইলাহি প্রবর্তন করেন। উত্তর 2 তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। তারপরে ও নম্বর রয়েছে বিবৃতিতে মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 3 দুর্গ বানানো সাম্রাজ্য সুরক্ষিত হতো। 4 নম্বরে বিবৃতি রয়েছে জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল। তাহলে এইখানে 1 হবে এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। তারপরে 6 নম্বর বিবৃতি রয়েছে মধ্যযুগের মণিপুরের নৃত্যে রাধাকৃষ্ণ ছিল প্রধান চরিত্র। তাহলে ব্যাখ্যা 2 এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। তার ভারতের প্রাচীনকালে তালপাত্রের উপরে লেখা হতো। এখানে ব্যাখ্যা 3 সে আমলে ভারতীয়রা কাগজের উপরে লেখা কালি আবিষ্কার করতে পারেনি। তাহলে যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলো আমরা এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখন কয়ের হচ্ছে ব্যাখ্যা 3, তারপরে হচ্ছে ক্ষয়ের ব্যাখ্যা 2, গয়ের হচ্ছে ব্যাখ্যা 1, তারপরে হচ্ছে আমাদের
3 ঘ ঘর পরে আছে ব্যাখ্যা 2, তারপরে উমাতে ব্যাখ্যা 3, 6 হচ্ছে ব্যাখ্যা 1, তারপরে 6 হচ্ছে ব্যাখ্যা 2 এবং 6 এর পরে আছে বর্গীয় হচ্ছে ব্যাখ্যা 3। তো উত্তরগুলো হয়ে গেল। এই উত্তরগুলো আমাদের 1 নম্বরের প্রশ্ন হচ্ছে মানে ছিল বিবৃতি, সেগুলো আমাদের ব্যাখ্যাগুলো হয়ে গেল। এরপর আমাদের নেক্সট রয়েছে আমাদের এখান থেকে একটু দেখে নিই। সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। ক নম্বরে সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? তো উত্তর আমি পেজ নম্বর লিখে দিই। এখন 113 নম্বর পেজে উত্তর আমাদের রয়েছে। তাহলে 113 নম্বর পেজে যাই। 113 উল্লেখ করা আছে। গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙ্গুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো। নানা রকম ফুল, চন্দনকার, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলার চাষ হতো। তাহলে এই উত্তরটা লিখে দিলে 113 পেজে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। এবার নেক্সট আমরা দেখি যদি নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিল? তাহলে এইটা পেজ নম্বর 118-তে রয়েছে। দেখো, তাহলে 118 পেজ আমরা যাই। 12, 16, 17, 18 নম্বর পেজে উত্তর আমাদের 3 খ। খ্রিস্টীয় ত্রয়োদশ এবং 50 শতকে নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু। ভারতবর্ষের নানা দিকে শোনা যেতে থাকে তাদের কথা, লেখা, কবিতা এবং গান। তারপর দেখো 3 ক্ষয়ের পর 3 গয়ের প্রশ্ন আমরা দেখি। 3 গয়ে আমাদের রয়েছে সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? তো এটা পাতা নম্বর 121 এবং 22-এ উত্তরটা আছে। গ নম্বরে আমরা 121-22। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিশতি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন। এবারও কিছুটা আছে এখানে। চিশতি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখত। এরকমভাবে লেখা যায়। এটা 3 গয়ের উত্তর হয়ে গেল। এবারে আমাদের 3 ঘ দেখি। আমাদের 3 ঘয়ে রয়েছে দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? তো এটা পেজ নম্বর 127-এ পেয়ে যাব। দেখি 127 পেজ। এই দেখো টুকরো কথায় লেখা আছে দিন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান। যিনি দিন ইলাহি গ্রহণ করতেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে তার জীবন, যান, সম্পত্তি, মাল, ধর্ম, দিন ও সম্মান, নামুস, বিসর্জন, কুরবান দেওয়ার শপথ নিতেন। শিষ্য মুরিদ যেমন তার সুফি গুরুর পীর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে থাকে, তেমনি বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগাবার জন্য তার বাদশাহের নিজের ছোট একটি ছবি। এটা হচ্ছে 3 ঘয়ের উত্তর। এবার আমরা 3 উত্তর দেখি। 3 প্রশ্ন হচ্ছে স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী? এটা 129 পেজে আছে। 129 নম্বর পেজ। 129 পেজ। সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা। এটি ইন্দো ইসলামী স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা। লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসাবে আলাউদ্দিন
আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। ক্ষমতার প্রতিফলন ছিল দরওয়াজার গায়ে আল্লাহর কথা নয় খোদাই করা হয়েছিল সুলতানের পরামর্শ, এমন কাজের নমুনা সে যুগে বিরল। তাহলে মোটামুটি একটু লেখা যাবে। তারপরে রয়েছে আমাদের চাইলের 3 নম্বরের আমাদের প্রশ্ন, ক্যালিওগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বুঝো? এটা 141 এবং 140 পেজে রয়েছে। ক্যালিওগ্রাফি ও মিনিয়েচার, তাহলে এখানে দেখে নিন একবার। 3 নম্বরের উত্তর, সুন্দর হাতের লেখা শিল্প সেকালে খুব চর্চা হতো, একে ইংরেজিতে বলা হতো ক্যালিগ্রাফি। বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে। ছাপাখানার রেওয়াজ ছিল না তখন, হাতে লেখা বইগুলিই ছিল শিল্পের নমুনা। আর সম্রাট আকবরের সময় বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাধারণত সূক্ষ্ম লিপি এবং ছবি দিয়ে আকার এবং আয়তনে ছোট, এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। সোনার রঙ এবং অন্যান্য রঙের ব্যবহার হতো বইতে, তাতে জল করতো পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা থাকতো। তিনি তারা অন্য প্রশ্ন থেকে আমরা 3-6, শিবায়ন কি? এর থেকে বাংলায় কেশবদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? তাহলে এটা পেজ নম্বর আমাদের রয়েছে 150। দেখি 150। শিবকে নিয়ে এই সময় সাহিত্য লেখা হয়েছে, সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণের শিব বিষয়ে যে কাহিনী, তার সঙ্গে শিব দুর্গার গড় সংসারের কথায় জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথায় সেই লেখাগুলিতে শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে। এই লেখাগুলিতে সে সময়ের বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়ে গিয়েছে। 3-6 উত্তর। এবার হচ্ছে আমাদের 3 বর্গীজের উত্তর। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। তাহলে এটা পেজ নম্বর আমাদের 152তে আছে। 152তে দেখি 51। খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ভারতে কাগজের তৈরি করা প্রযুক্তি চীন থেকে প্রথম নিয়ে আসে মধ্য এশিয়ার মঙ্গোলরা। অল্প কিছুকালের মধ্যে ভারতে কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে, এর ফলে লেখাপড়ার কাজ সহজ হয়। এবার 3 যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমাদের পেজ নম্বর আমি উল্লেখ করে দিয়েছি, সেই পেজ নম্বরের প্রত্যেকটাতে লেখা আছে, তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। বই গিয়ে দেখবে সেইখানে যে পেজ নম্বরগুলো আছে সেখানে তোমরা সেই উত্তরগুলো পেয়ে যাবে। এবার আমরা পরের দেখি 4 নম্বরে। 4 নম্বরে যে আমাদের প্রথম প্রশ্ন 4-এর ক, মধ্যযুগের ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। 115 নম্বর পেজে আছে। আমরা 115 পেজে এখানে তোমরা উত্তর দেখে নিতে পারো। 115 নম্বর পেজ। এখানে সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগতো। একটা পাতকুয়ো, ডোবা বা পুকুর থাকলে বসতি তৈরি করে নিতে পারতো। গ্রামের মানুষ ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি, চাল ছাইবার জন্য কিছু খড়, এতেই তারা মাথা গোজবার ঠাঁই করে নিত। সরকারি খাজনা ও নানা পাওনা মিটিয়ে ফসলের কিছু অংশ কৃষকের হাতে থাকতো, সেটাই ছিল রোজগার ব্যবহারের সম্বল। বছরের কয়েকটি ঋতুতে কৃষক পরিবারগুলি দিনরাত পরিশ্রম করত। কৃষকের দৈনন্দিন জীবন বিষয়ে অল্প দেখতে পাওয়া যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় একজন ওলন্দাজ বণিক লিখেছেন যে গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতো না, তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি, তাই দিয়েই সারাদিন একবার মাত্র বিকেলবেলা তারা খালি পেট
ভরাতক, পরবার পোশাকও যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া ও রান্নার দুইখানা বাসনই ছিল তাদের ঘর গৃহস্থালী। বিছানায় চাদর ছিল একটি বা বড় জোর দুটি, তাই তারা পেতে শুতো। দরকার গায়ে গরমের দিনে তার যথেষ্ট হলো, দারুণ শীতে তাদের ভীষণ কষ্ট হতো। পালা পার্বণে আনন্দ উৎসব ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। তাও সেই যুগের খেলাধুলার মধ্যে কুস্তি ছিল ব্যতিক্রম। তাহলে অন্যদিকে ভেবে দেখো, মুঘল সম্রাটরা ছিলেন অত্যন্ত ধনী। তাদের অভিজাতরা প্রচুর সম্পদ অধিকারী ছিলেন। দুর্গ, রাজপ্রাসাদ, মসজিদ, মাদ্রাসা, তাজমহলের মতো স্থাপত্য নির্মাণের জন্য তারা বিপুল অর্থ খরচ করতেন। দামি পোশাক, অলঙ্কার, নানা রকম বিলাসদ্রব্যের জন্য টাকা খরচ করে তারা দুবার ভাবতেন না খরচ করতে। সেই যুগের খেলাধুলার মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। অভিজাত সাধারণ জনগণ এমনকি সাধুসন্তরাও কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। তীরধনুক, বর্ষা, ছোড়া, সাঁতার জনপ্রিয় ছিল। বাংলায় বাঁটুল ছোড়া নামের একরকম খেলার কথা জানা যায়। লোকগান, নাচ, বাজিকর বা জাদুঘরের খেলা সং প্রভৃতির সাধারণ মানুষের আনন্দের উপকরণ। এটা সাধারণ জীবনযাপন নিয়ে সাধারণ গরিব জনসাধারণের যে ছবি, সেই চিত্রটা, সেই বিষয়ে একটু এখানে আলোচনা করা রয়েছে। 4-এর ক এর উত্তর। এবার আমরা পরের প্রশ্ন থেকে খ, কবিরের ভক্তি ভাবনায় কীভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়? এটা দেখি 24 পেজ। কবির নিয়ে এখানে আলোচনা করা আছে। বারাণসীতে এক মুসলিম জোলা তাঁতি পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে একজন বিখ্যাত ভোগসাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব, নাথ, যোগী, তান্ত্রিক বিশ্বাসও এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মধ্যে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাঁই, সাহেব ইত্যাদি ছিল এক ঈশ্বরের বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনেই ঈশ্বর খুঁজে পাবে, তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই মূর্তি পূজা বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল অর্থহীন। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন। হিন্দি ভাষায় 2 पंक्तिर কবিতাকে বলে দোহা। কবির একটি দোহা হলো, जैसे तिल में तेल है जीव चकमक में आग, तेरा साय तुझ में है तू जाग सके तो जाग। তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকে পাথরের মধ্যে যেমন আছে আগুন, তেমনি তোর ভগবান সায় তোর মধ্যে আছে, যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। 500-র বেশি কবিরের দোহা গুরু গ্রন্থ সাহিবের অংশ। শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে কবিরের আসন 10 জন শিখ গুরুর পাশেই। কবিরের দোহার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনতে সাধারণ মানুষ, কারখানায় মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখের ভাষায় ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার হিন্দু এবং মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে না কি ইসলামীয় মতে গোর দেওয়া হবে তা নিয়ে চিন্তায় পড়ে। সেই সময় কবির দেওয়া অদৃশ্য হয়ে যায়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের উপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল 2 সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করেও আমরা বুঝি কীভাবে তখনকার মানুষের মনে কবির শান্তি এবং সাম্যের প্রতীক হয়ে উঠেছিল। তাই এখানে কবির নিয়ে আলোচনা করা আছে, কবির নিয়ে তুমি লিখতে পারো। তারপর আমাদের প্রশ্ন রয়েছে, দেখে আমাদের প্রশ্ন রয়েছে। তারপরে বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করো। 4-এর গ 150 পাতায়। বৈষ্ণব আন্দোলন, এখানে উত্তর রয়েছে। খ্রিস্টীয় 7ম শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজের ভেদাভেদ থেকে গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায় এ কথা জোর দিয়ে প্রচার করেন। সেকালের তুলনায় ভাবলে এটি একটি বড় সাফল্য। তবে চৈতন্য তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। এখানে কীর্তন নিয়ে হালকা আলোচনা করা রয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পারো,
বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজগার জীবনের ছবি ধরা পড়ে। বহু মুসলমান কবি বৈষ্ণবগান কবিতা লেখেন। ঘাঁটু ঘাঁটু তেলেনা, পটুয়া, রাসলীলা, পশপার্বণ ইত্যাদি গানও আজ বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। এভাবে ভক্তির ভাবনাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেন শ্রী চৈতন্য। বাংলায় এক নতুন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ তৈরি হয়। এর মধ্যে দিয়ে জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপর জোর পড়েছিল। বলা হতো জ্ঞানে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাই পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসায়। অর্থাৎ জ্ঞান চর্চা ও উচ্চ বংশের জন্ম দিয়ে কিছু হয় না, ভক্তির মাধ্যমে চৈতন্য লাভ হয়। এটা উত্তরটা হয়ে গেলো আমাদের চাইরের গ। তাহলে চাইরের আমরা এরপরে আমরা দেখিনি 4 নম্বরের ঘয়ের উত্তর প্রশ্ন কী আছে। লেখা রয়েছে বাদশাহ আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখা 127 থেকে 28 পেজে রয়েছে। তাহলে 127 থেকে 28 পেজ। চারের ঘ এখানে রয়েছে দিন ইলাহি। খ্রিস্টীয় 1570-এর দশকে বাদশাহ আকবর ক্রমশ সবার সামনে নামাজ পড়া ও অন্যান্য ইসলামী আচার পালন করা বন্ধ করে দেন। এর বদলে তিনি নিজের পছন্দ মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন। একসঙ্গে তিনি 4 বার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করা এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। ফতেপুর স্বীকৃতি তিনি প্রথম ইসলাম ধর্ম নিয়ে উলেমার সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানা ধর্মের গুরুদের দিকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করে থাকেন। অবশেষে এইসব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে এক নতুন মদরসা চালু করলেন। একসময় ভাবা হতো দিন ইলাহি বুঝিবা বাদশাহ আকবরের প্রচলিত এক নতুন ধর্ম, কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্যে থেকে তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈষ্ণব বেছে নিতেন। সেই বৈষ্ণবগুলিকে ভিত্তি করে আকবর দিন ইলাহি তৈরি করেন। তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে, কিন্তু এখন এই সম্বন্ধে ধারণা অনেকটা পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দিন ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান রীতিনীতির মধ্য দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার স্বপ্নিত। এই হলো দিন ইলাহি। এভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুললেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। এক একজন সদস্যের ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক, কেউ হিন্দু রাজপুত, আবার কেউ ভারতীয় মুসলমান। দিন ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। আকবরের পুত্র জাহাঙ্গীরও দিন ইলাহি চালু করে রাখেন। তার এক সেনাপতি মির্জা নাথান, যিনি বাংলা আসাম বহুকাল যুদ্ধ করেন, ইলাহিতে নিজের দীক্ষিত হওয়ার ঘটনার কথা লিখে গেছেন নিজের আত্মজীবনীতে। তার একটি রয়েছে টুকরো কথা রয়েছে টমাস রবিবরণের দিন ইলাহি। এখানেও দেখো রয়েছে। আর এখানে মনে রেখো যে তার আগের বেশিরভাগ সুলতান বা বাদশাহের থেকে আকবর রাজত্বের ধর্মীয় চরিত্র ছিল আলাদা। কোরআন ইসলামের ছায়া থেকে তিনি বেরিয়ে আসেন 1570-এর দশক নাগাদ। মৌলভী বা উলেমারা কথা মতো তিনি রাজ্য চালাতে চাননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম এবং জাতির মানুষের বসবাস। সেখানে নিজের শাসন সুদৃঢ় করতে গেলে কোনো একটি ধর্মের বুলি আওড়ালে চলবে না। নিজেকে এবং নিজের শাসনকে সবার কাছে মান্য করে তুলতে গেলে বিভিন্ন ধর্ম থেকে নানান আচার প্রথা গ্রহণ করতে হবে। এই বোধ থেকে আকবর সূর্য প্রণাম, সূর্যের নাম জপ, প্রসাদের ঝাড়কা, জানালা থেকে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়া ইত্যাদি নানা প্রথা চালু করেন। দিন ইলাহির প্রথাগুলো ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের চোখে ছিল ইসলাম বিরোধী, কিন্তু এই প্রথাগুলির মাধ্যমে আকবর ইসলামের গণ্ডির বাইরে বেরিয়ে রাজপুত এবং অন্যান্য গোষ্ঠীর কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। এটা আমরা মোটামুটি চারের ঘয়ের উত্তর। এবারে চারের উমার উত্তর তোমরা দেখতে পারো। মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো। এটা 131 পেজ এবং 32 পেজ রয়েছে। দেখি 131-32 পেজ। সম্রাট বাবরের ছিল বাগানের খুব শখ। 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে চাহারবাগ বলে। হুমায়ুনের আমলে দিন পনাহ শহরটি বানানো শুরু হয়। আফগান শাসক শের শাহরামদিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন। শাহরামে তার নিজের জন্য বানানো সমাধি সৌধটি যেন তাজমহলের পূর্বসূরি। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। ভারতে মুঘল শাসনের প্রসার ও স্থাপত্য বানানোর কাজ আকবর একসঙ্গে করেছিলেন। দুর্গ, শহর, প্রাসাদ বানানোর আকবর মনোযোগী ছিলেন। এতে একদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আগ্রা দুর্গের অন্যতম উদাহরণ। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানে গড়গুলিও আকবরের সময় তৈরি করা হয়।
গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিল বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিকরি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা। ফতেহ মানে জয়ী সম্রাট হিসেবে আকবর ধ্বংস করেনি, বরং উদার মন আর সৌন্দর্যবোধ নিয়ে তৈরি করেছেন ফতেপুর সিকরি। ভারতের নানা প্রদেশের স্থাপত্য রীতি মিশে গেছে সিকরিতে। আকবর যে সমস্ত ভারতের সম্রাট কোনো বিশেষ ধর্ম, জাতি বা অঞ্চলের শাসক নন, তারই নমুনা ফতেপুর সিকরি। জাহাঙ্গীরের সময় বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রায় কাশ্মীরের বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর বইতে। এই সময় শ্বেত পাথর রত্ন বসে একরকম কারুকার্য চল দেখা যায়, তাকে পিয়েত্রাদুরা বলে। জাহাঙ্গীরের সময় না বানানো ইতিমাদ উদ্দৌলার সমাধি সহদে পিয়েত্রাদুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়। যেগুলো নিজের ভাষায় লিখে নেবে। এখানে উত্তরটা রয়েছে। এরপরে রয়েছে আমাদের 4-এর চ, মধ্যযুগের বাংলার স্থাপত্য রীতির পর্যায়গুলির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। তাহলে এটা আমরা দেখি না, 139 পেজ। এই যুগের বাংলা স্থাপত্য শিল্পের ইতিহাসকে 3টি মূল পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 1201 থেকে 1339 খ্রিস্টাব্দ। বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেণীতে জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া এক সময়কার কোনো স্থাপত্যই আজ আর নেই। দ্বিতীয় পর্যায়ে ছিল 1339 থেকে 1442 খ্রিস্টাব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হল মালদের পান্ডুয়ায় সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়া হুগলি জেলার ছোট পান্ডুয়ার মিনার ও মসজিদ এবং গৌড়ের শেখ আকি সিরাজের সমাধি এই পর্যায়ের আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ে 1442 থেকে 1539 খ্রিস্টাব্দ। বাংলায় ইন্দো ইসলামীয় রীতির স্থাপত্য ছিল সবচেয়ে উন্নত। পান্ডুয়ার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহর জাদু সমাধি, একলাকি সমাধি নামে বিখ্যাত এই ধাঁচের সারা নিদর্শন। উচ্চতায় খুব বেশি না হলেও টেরাকোটার গম্বুজ ও তার অর্ধগোলাকার আকৃতির এটি বাংলায় ইন্দো ইসলামীয় স্থাপত্যের উন্নতির অন্যতম নজির। বরবক শাহের আমলে তৈরি গৌড়ের ধাকিল দরওয়াজা এই সময় আরও উল্লেখযোগ্য নির্মাণ। এছাড়াও সেই সময় রাজধানী গৌড়ের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য নজির হলো তাঁতিপাড়া মসজিদ, গুম্মত মসজিদ, লটান মসজিদ 1488 খ্রিস্টাব্দে তৈরি হয়। 26 মিটার উচ্চতা ফিরোজ মিনার। ইট ও টেরাকোটার কাজ ছাড়া এই মিনারটি সাদা ও নীল রঙের চকচকে টালি দিয়ে অলঙ্কৃত। 1526 খ্রিস্টাব্দে তৈরি বড় সোনা মসজিদ গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। তো এটা হলো 4-এর চয়ের উত্তর। এবার আমরা 4-এর 6-এর উত্তর দেখি। মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের ভূমিকা কী ছিল, এটা আমরা দেখি। চিত্রশিল্প, এখানে উত্তর 4-এর বইতে ছবি আঁকার বা অলঙ্করণের প্রথা সম্রাট বাবরের সময়ও দেখা যায়। এবারে হুমায়ুনের খুব উৎসাহ ছিল। ইরান ও আফগানিস্তান থাকার সময় তিনি আব্দুস সামাদ ও মীর সৈয়দ আলীর কাজ দেখেন। মুগ্ধ হুমায়ুন পরে দিল্লিতে ফিরে তাদের নিয়ে মুঘল কারখানা খোলেন। সেই কারখানায় বইগুলো অপূর্ব সুন্দর হাতের লেখা অলঙ্কার দিয়ে সাজানো হতো। হম জানামা বইয়ের এই অলঙ্করণের কাজ হুমায়ুনের সময় শুরু হয়। সেই কাজ শেষ হয় আকবর আমলেই। এমন আরও উদাহরণ ছড়ে আছে রজমনামা, নল দময়ন্তী, জাফরনামা ইত্যাদি। সুন্দর হাতের লেখা শিল্প সেকালে খুব চর্চা হতো। ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি, বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। বাংলাতে বলে ছাপাখানার রেওয়াজ ছিল না তখন। হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। সম্রাট আকবরের সময়ে বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তশিল্প এবং ছবি দিয়ে। আকার এবং আয়তনের ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। সোনার রঙ এবং অন্যান্য রঙের ব্যবহার হতো বইতে। তাকে জল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয়। জাহাঙ্গীর আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি হয়। সেই সময় থেকে ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতি ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ছবিতে বাস্তবতা এবং প্রকৃতিবাদের ছাপ স্পষ্ট থাকে। ভারতের প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী ছবির বিষয়বস্তু হিসাবে উঠে আসে। জাহাঙ্গীর আমলের শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর সই করতে শুরু করেন। তাতে বোঝা যায় যেত কোন ছবি কার আঁকা। বাদশাহী বা অভিজাত নারীরা অনেকে ছবি আঁকার বড় উৎসাহী ছিলেন, তবে বাইরের শিল্পীদের দিয়ে অন্দরমহলে মহিলাদের ছবি আঁকানোর বিশেষ প্রচলন ছিল না। নাদিরা বানু, সাহিফা বানুর মতো মুঘল নারীরা নিজেরাও ছবি আঁকতেন। স্থাপত্যের পাশাপাশি জাহানের চিত্রশিল্প উৎসাহ ছিল। ছবির মধ্যে কারো
মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতি ব্যবহার এই সময় শুরু হয়। পাদশাহনামা গ্রন্থের অলঙ্করণ হিসেবে বিখ্যাত কাজ। এইসব ছবিগুলো শিল্প হিসাবে অসাধারণ। অন্যদিকে সমকালীন ইতিহাসের উপাদান হয়ে উঠেছে এই ছবিগুলি। শাহজাহানের পরে মুঘল চিত্রশিল্পের উন্নতি বড় একটা দেখা যায় না। সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দরবারে শিল্পীদের কাজ ব্যবহৃত হয়। তাদের অনেকের মুঘল দরবার ছেড়ে বিভিন্ন আঞ্চলিক শাসকদের দরবারে চলে যান। বাদশাহ অভয়াত্রায় বিষয়বস্তু হিসেবে মুঘল দরবারের ছবিগুলিতে বেশি ছাপ রেখেছিল, তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্ম ছবির মধ্যে ফুটে উঠেছিল। এগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, এখানে উত্তরটা রয়েছে। তারপর এখানে আমরা চাইরের চিত্রশিল্প হলে এবার চাইরের বর্গীজের উত্তর। মধ্যযুগের ভারতে কীভাবে ফার্সি ভাষার ব্যবহারের জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। পেজ নম্বর উল্লেখ করা আছে। তাহলে আমরা সেখানে দেখি 46-47 বর্গীজ। মধ্যযুগের ভারতে এবং বরং আমরা দেখি ফার্সি ভাষা সাহিত্যের উপর জনপ্রিয়তা। ভারতে ফার্সি সাহিত্যের শুরু সুলতানি শাসনের হাত ধরে। দশম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই বোধহয় ফার্সির প্রচলন ঘটে। এর আগে থেকে অবশ্য ফার্সি পর্শানি ভাষা হিসেবে মধ্য এশিয়া ইরানে প্রচলিত ছিল এবং ইরানে প্রচলিত ছিল এবং সেখানে সাহিত্যের ক্ষেত্রে এই ভাষা বহুভাবে ব্যবহৃত হতে থাকে। এর থেকে ভাবা হয়তো ভুল নয় যে তুর্কিরা ফার্সি ভাষা শক্তির সঙ্গে পরিচিত ছিল। হয়তো সেই কারণে ভারতে এই ভাষাকে গুরুত্ব দেয় তুর্কিরা। কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। ফার্সি ভাষা সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদান গুরুত্বপূর্ণ। এই সময় লাহোর শহর হয়ে ওঠে ফার্সি চর্চার প্রধান কেন্দ্র। সে সময় ফার্সি সাহিত্যিক দার্শনিকদের মধ্যে আমির খসরুর লেখা ছিল সবচেয়ে বিখ্যাত। 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদাউনের কাছে পাটলিয়াতে জন্ম খসরুর। তিনি চিরকাল তার ভারতীয়ত্বের গর্ব করতেন। খসরুর এরকম ভারত প্রীতি থেকে একটি প্রয়োজনীয় তথ্য জানা যায়। তা হলো কীভাবে ধীরে ধীরে তুর্কি শাসকরা তথাকথিত আক্রমণকারীর ভূমিকা বদলে এদেশে পাকাপাকি থেকে যাওয়ার মানসিকতা পৌঁছে গিয়েছিল। খসরু অনেক কবিতা ও কাব্য লেখেন। সারা জীবনে ফার্সি কাব্য লেখা নানা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান তিনি। খসরু ফার্সি সাহিত্যের নতুন রচনাশৈলী সবক হিন্দ এর আবিষ্কারক। এই সময় ইতিহাস লেখার ক্ষেত্রেও ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা। এই ভাষার বিখ্যাত ঐতিহাসিক ছিলেন মিনাজ সিরাজ, ঈসা মির এবং জিয়াউদ্দিন বার্নি। মধ্যযুগে বহু রচনা মূল সংস্কৃত থেকে ফার্সি অনুবাদ করা হয়। এই ধারার প্রথম লেখক ছিলেন জিয়া নাকশবী। তিনি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা ফার্সি অনুবাদ করেন। তার নাম দেন তুতিনামা। এছাড়া এই সময়কার কাশ্মীরের সুলতান জৈনুল আবেদিনের উৎসাহে কলহনের রাজতরঙ্গিনী মহাভারত ফার্সি অনুবাদ করা হয়। ফার্সিতে অনুবাদের এই রেওয়াজ সমানভাবে চলতে থাকে তুঘলক, সৈয়দ ও লোদিয়ামুলো। মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে তার রাজধানী কিছু সময়ের জন্য দেবগিরি বা দৌলতাবাদ চলে যায়। তার ফলে দক্ষিণ ভারতে ফার্সি চর্চা ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতে বাহমনি সুলতানরা ছিলেন ফার্সি ভাষা চর্চায় খুব আগ্রহী। সেই কারণে বাহমনি রাজধানী গুলবর্গা এবং বিদরে উঠেছিল ফার্সি ভাষা এবং সাহিত্যের নামে কেন্দ্র। আরও এখানেও দেখো ওই ফার্সি ভাষা নিয়ে আছে। এটা তোমরা সংক্ষেপে লেখার চেষ্টা করবে, একটু বড় তো বলি। ফার্সির কার্যকারিতা এবং জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে। সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি দুই ভাষাতে সুপণ্ডিত। তার আত্মজীবনী তুজুকি বাবরি বাবর নামে লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। এই বইটি ফার্সিতে অনুদিত হয়েছিল। হুমায়ুন ছিলেন ফার্সি প্রেমী। গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা ফার্সি ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ। ইরান থেকে যখন ভারতে ফেরেন সম্রাট হুমায়ুন, তার সঙ্গে আসেন বহু কবি সাহিত্যিক, যেমন কাসিম খাঁ মজি। ইনি ছিলেন হুমায়ুন এবং আকবরের সভাকবি। খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতকে পারস্য থেকে বহু কবি সাহিত্যিক এসে মুঘলদের দরবারে ভিড় জমান। পারস্যের স্বভাবী সাম্রাজ্য তখন পতনের মুখে, তাই স্বাভাবিকভাবেই ওখানকার গুণী মানুষজন চলে আসে ভারতে। পারস্য এবং ভারতের এক সাংস্কৃতিক আদান প্রদান করেছিল ফার্সি ভাষার মধ্যে দিয়ে। এতে বিশেষ লাভ হয় ভারতীয় সাহিত্যের এক বিশিষ্ট কাব্যের জন্ম হয় ফৌজি, উর্ফি, নাজির, বেদিলের মতো কবিদের লেখায়। সম্রাট আকবরের আমলে ফার্সি ভাষা এবং সাহিত্যের কর্মস উন্নত থাকে। তার সময় রচনাগুলিতে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো ইতিহাস লেখা, দ্বিতীয়টি অনুবাদ সাহিত্য, তৃতীয়টি ছিল কবিতা। ইতিহাসের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল আবুল ফজল আকবরনামা এবং আইনে আকবরী, বদায়নের মুন্তাকাবুত তারিক, নিজামুদ্দিন আহমদের তাবাকিতে আকবর ইত্যাদি। আকবরের মতো সম্রাট জাহাঙ্গীরও ফার্সি অনুরাগী ছিলেন। তার শাসনকালে ভারতের নামী কবি ছিলেন তালিব আমলি। শাহজাহানের সময় এই চর্চা সমানভাবে চলতে থাকে। এর প্রমাণ আব্দুল হামিদ লাহোরের মতো বিখ্যাত ঐতিহাসিকের লেখা। ফার্সি অনুবাদের এই ধারা একেবারে কমে আসা ঔরঙ্গজেবের আমলে। মনে করা হয় তিনি পারস্য দেশ থেকে আসা কবি সাহিত্যিকদের প্রতি তেমন সদয় ছিলেন না।
তবে ঔরঙ্গজেবের কন্যা জবুনিসা আরবি এবং ফার্সি ভাষা ভালোবাসতেন ও তাতে কবিতাও লিখতেন। সম্রাট ঔরঙ্গজেব নিজে এই ভাষা ভালো মতোই জানতেন, তারপর ফার্সিতে লেখা তার কিছু চিঠিপত্র। ওপরে আলোচনা থেকে তোমরা যদি ভাবো যে ফার্সি ভাষা শুধু মুসলমান সমাজের মধ্যে ছিল, তবে তা ভুল হবে। অন্যরাও এই ভাষা সমান পটু আগ্রহী ছিল। এর প্রমাণ রয়েছে ঈশ্বরদাস নাগর, চন্দ্র ভান, ব্রাহ্মণ বা ভীমসেন, বুরহানপুরের মতো হিন্দু লেখকদের রচনা। এটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এটা। এবার রয়েছে আমাদের 4 ছয়। এখানে সুলতানি ও মুঘল আমলে সামরিক ও কৃষি প্রযুক্তি কী কী পরিবর্তন করেছিল বলে তোমার মনে হয়? সামরিকটা আগে থেকে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই সময় বড় রকমের বদল হয়। খ্রিস্টীয় 4th শতকের পর তোমাদের বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্রের চীন থেকে মঙ্গলদের হাত ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছায়। এর কিছু পরে ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। খ্রিস্টীয় 5th শতকের দ্বিতীয়ার্ধে চীন ও মামলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি আসে ভারতে। খ্রিস্টীয় 16 শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এই প্রযুক্তি দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয়। এই সময়ের আশেপাশে মুঘলরা উত্তর ভারতের যুদ্ধের ব্যাপক হারে বন্দুক ও কামানা ব্যবহার চালু করে। ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকদের পা রাখার জন্য পাদানের রেকাব ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা। অশ্বারোহী পদাতিক এবং রণাস্ত্রের সঙ্গে এদেশের রাজা বাদশাহদের সৈন্যবাহিনীতে কর্মস্ব কামান চালাক এবং বন্দুকধারী সৈন্যর জায়গা করে নিতে থাকে। কৃষির ক্ষেত্রে যদি দেখা যায় খ্রিস্টীয় 7th শতকে এখানে যে প্রশ্নটি রয়েছে তোমাদের মুঘল সামরিক কৃষি প্রযুক্তি, সেই কৃষি প্রযুক্তির ক্ষেত্রে লেখা রয়েছে খ্রিস্টীয় 7th শতকে উত্তর ভারতে মুঘলদের হাতে বাগিচা শিল্পের বাগান তৈরি ব্যাপক প্রসার ঘটে। প্রাচীনকাল থেকে যে কলম প্রথা চলে আসছিল, এই সময় এসে তার খুব উন্নতি লক্ষ্য করা যায়। পর্তুগিজদের হাত ধরে এই বিষয়ে কিছু ইউরোপীয় প্রযুক্তি এই সময় ভারতে আসে। এইসব ঘটনার পরে ভারতের ফলমূলের গুণগত মান এই সময় কিছুটা উন্নত হয়েছিল। খ্রিস্টীয় 13th শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট গিয়ার এবং গিয়ার লাগানো সাকিয়া ও পার্শ্বিক চক্র। পার্সিয়ানের ছোটো নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি এই যন্ত্রের মাধ্যমে পশুদের সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা হতো। তবে যন্ত্রটি দামি হওয়ায় ভারতের কৃষি সমাজে খুব বেশি জনপ্রিয় হয়নি। উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অঞ্চলে এটি ব্যবহার হতো। কৃষির ক্ষেত্রে মধ্যযুগের সবথেকে বড় উন্নতির দিক ছিল সেচ ব্যবস্থার প্রসার। দক্ষিণ ভারতে বিজয়নগর শাসকরা এবং উত্তর ভারতে ফিরোজ শাহ তুগলক এবং মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থার খুব উন্নতি ঘটেছিল। দক্ষিণ ভারতে অধিকাংশ জমি পাথুরে এবং নদীর সংখ্যার তুলনায় কম হওয়ার ফলে সেচের কাজ করা ছিল কঠিন। এখানে বড় মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো। নদী উত্তর এবং পূর্ব ভারতে ছোটো বড় নদীর সংখ্যা অনেক। এই নদীগুলো থেকে খালের মাধ্যমে জল সরাসরি পৌঁছে যেত চাষের জমিতে। তাহলে এটা হলো 4 ছয়ের উত্তর। তাহলে এগুলো আমরা মোটামুটি করলাম, তোমাদের আশা করি কাজে লাগবে। এরপর পরবর্তীকালে যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীকালে অন্য আরও যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। থ্যাংক ইউ।